শুন, কাপড় সব খুলবি না, এমনি কর। লিজা: ওকে ভাবি। শাওন: ওকে। আচ্ছা, এগুলো বলা বাদ দিয়ে তাড়াতাড়ি শুরু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা, তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি অনেক মজা পাবেন। যদি গল্প প্রেমী হন এবং গল্প শুনতে ভালোবাসেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখেন। ২৬ বছর বয়সী লিজা হোটেল রুমে বসে অপেক্ষা করছে তার দেবর ও তার পার্টনার শাওনের জন্য। এর প্রায় ৩০ মিনিট পর আসলো শাওন। কিরে, তোর আসতে এতক্ষণ লাগে? লিজা: সরি ভাবি, বাইকের তেল শেষ হয়ে গেছিল। শাওন: ও আচ্ছা, নে তাড়াতাড়ি শুরু কর, আজ বেশি সময় নাই। তোর ভাই বাসায় এসে না দেখলে সন্দেহ করবে। লিজা: আচ্ছা ঠিক আছে। শাওন: শুন, কাপড় সব খুলবি না, এমনি কর। লিজা: ওকে ভাবি। শাওন: ওকে। আচ্ছা, এগুলো বলা বাদ দিয়ে তাড়াতাড়ি শুরু কর। লিজা: কথাটা বলেই বিছানায় শুয়ে পড়ল লিজা। আর শুতে শুতে লিজা আর বলল, সীমা কোথায়? বাইরে বসে আছে। অতঃপর লিজা এবং শাওন তাদের কাজ শুরু করল। চলে গেল পাপের দুনিয়ায়, নিজেদের দেহের চাহিদা মেটাতে। প্রায় ১৫ মিনিট পর, ওই তোর হয়েছে? হুমমম ভাবি। আচ্ছা সর, ওঠ আমার ওপর থেকে। আর একটু থাকো না প্লিজ ভাবি, তোকে সুখ দিতে গিয়ে আমি আমার সংসার ভাঙতে পারবো না। সর। একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল শাওনকে লিজা। তারপর নিজের কাপড় ঠিক করতে করতে লিজা বলল, আমি গেলাম। আর শুন, বারবার কল করবি না বলে দিলাম। তোর ভাইয়া মাঝে মাঝে ফোন হাতে নেয়, যদি ধরা পড়ি তাহলে আমাকে আর পাবি না। না না, ঠিক আছে ভাবি, আমি তোমাকে হারাতে পারবো না। এই বলে লিজা নিজের বোরখা পরে রুম থেকে বেরিয়ে সীমাকে ডেকে নিয়ে হোটেল ত্যাগ করে। লিজা বাইরে এসে একটা সিনজি ধরে বাসার দিকে রওনা হয় সীমাকে সাথে নিয়ে। আসলে সীমা হলো লিজার বাসার কাজের মেয়ে, যাকে লিজা নিজের বোনের মতো দেখে আর বিশ্বাসও করে। তাই ওকে সাথে নিয়ে নিজের ইচ্ছা মতো পর পুরুষের সাথে নিজের চাহিদা মেটায় লিজা। এই সীমার আরও একটা চরিত্র আছে, যেটা এই গল্প পড়ে আপনারা জানতে পারবেন। এদিকে শাওন এখনো হোটেল রুমেই বসে আছে, যেখানে এতক্ষণ নিজের চাহিদা মিটালো দুজনে। শাওন বসে বসে ভাবছে, লিজা ভাবির কিসের অভাব? টাকা, সম্পত্তি, স্বামীর ভালোবাসা। ওর তো ৩ বছরের একটা মেয়েও আছে। আর আমার তো মনে হয় না সাদিক ভইয়া ওর কোন চাওয়াই আপন্ন রেখেছে, তাহলে কেন? এসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে শাওন তাকিয়ে দেখে ৩.৪৬ মিনিট। ওরে বাবারে রে বলে উঠে দাঁড়ায় শাওন। আজ প্রাইভেট মিস হবে বলে মনে হয়। হোটেল থেকে বেরিয়ে এসে বাইক নিয়ে চলে যায় শাওন। এদিকে প্রায় ১৫ মিনিট পর বাসার সামনে চলে আসে লিজা। তারপর সিনজি ভাড়া দিয়ে লিজা সীমাকে বলল, কি রে সীমা, তোর ভাইয়া আবার আসে নাই তো? মনে হয় আসে নাই ভাবি, আসলে তো বাইরে গাড়ি থাকতো। আচ্ছা তাড়াতাড়ি চল। অতঃপর লিজা বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে সোফায় বসে টিভি দেখছে। এমন সময় শিপনের ফোন। লিজা প্রথমে ধরল না, কিন্তু শিপন ও নাচর বান্দা ফোন দিয়েই যাচ্ছে। অতঃপর কলটা রিসিভ করল লিজা। কি বলবি তাড়াতাড়ি বল। লিজা: কলটা ধরতে এত দেরি হলো কেন ভাবি? জানতে পারি? আমি কি তোর বউ যে তোকে সব বলতে হবে? আজাইরা পেঁচাল বাদ দিয়ে কেন কল করেছিস সেটা বল। কাল একটু দেখা করতে পারবে? না, কাল হবে না। কেন? আমার সমস্যা আছে। আর মনে রাখিস, আমি কোন পতিতা না যে তুই ডাকলি আর আমি চলে আসব। আমার সংসার আছে, সব কিছু মেইনটেইন করে চলতে হয় আমার। তো কবে দেখা করবে? দেখি। টুটু কলটা কেটে দিল লিজা। তারপর সীমাকে 1 কাপ চা দিয়ে যেতে বলে আবারও টিভি দেখায় মনোযোগ দিল লিজা। তারপর সামিরাকে কোলে নিয়ে, সামিরা হচ্ছে লিজার মেয়ে,
সিরিয়াল দেখছে, লিজার পছন্দের সিরিয়াল বলে কথা। এই নিন ভাবি চা। মম, তোর কাজ শেষ? হাত বাড়িয়ে জানিয়ে বলল লিজা। মম ভাবি। আচ্ছা তো বসো, এখানে টিভি দেখি। মম ভাবি বলেই ফ্লোরে বসে পড়ল সীমা। আরে সোফায় বসো না, এখন কি তোর ভাইয়া আছে? তারপর সোফায় বসতে বসতে সীমা বলল, কেমনে আপনি একসাথে দুইজনকে সামাল দেন ভাবি? শাওন শিপন দুজন প্রেমিক বলেই একটা শ্বাস ছাড়ল সীমা। তারপর লিজা একটা হাসি দিয়ে বলল, 2 জন কোথায় রে? 3 জন, তোর ভাইয়া আছে না? মম বলেই একটা আবারও দীর্ঘশ্বাস ছাড়ল সীমা। সীমা তখন মনে মনে ভাবছে, আমি একটাকেই সামাল দিতে পারি না, আর উনি 3টা। বিকাল 5টা। গাড়ির হর্ন শুনে তাড়াতাড়ি করে সোফা থেকে উঠে পড়ে সীমা। সীমার কাণ্ড দেখে মুস্কি একটা হাসি দিল লিজা আর বলল, এত ভয় করিস তোর ভাইয়াকে? মম ভাবি অনেক। তাহলে আমাকে যে এসবে সাহায্য করিস যদি জানতে পারে? সীমা চুপচাপ। কি ব্যাপার লিজা, কি করছো? আমার মামুনি সামিরা কেমন আছো? বলেই ধপ করে সোফায় বসে পড়ল সাদিক। অনেক ক্লান্ত সে। এই তো টিভি দেখছি, আজ কি খুব বেশি ক্লান্ত? আর তোমার অফিস তো 4টা বাজে শেষ হয়, তাহলে মাঝে মাঝে ভোর 5:30টা, এমনকি কোন দিন 6 বাজেও বাসায় আসো কেন? লিজা। মম অনেক কাজ থাকে তাই। আচ্ছা যাও, ওপরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও, আর বাহানা দিতে হবে না। লিজা। তারপর লিজা নাস্তা রেডি করছে, আর এদিকে ওকে বলেই ওপরের দিকে হাঁটা দিল সাদিক। যা সীমা, তোর ভাইয়াকে নাস্তা দে। লিজা। ওকে ভাবি, যাচ্ছি। এদিকে সাদিক ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নাস্তার টেবিলে আসলো। কি রে সীমা, নাস্তা রেডি? মম ভাইয়া বসুন, দিচ্ছি। তারপর নাস্তা সেরে সাদিক নিচে লিজার কাছে চলে আসে। নাস্তা করছো? মম করলাম। আচ্ছা সন্ধ্যা তো হয়ে এলো, বাজারে যাবা না? না আজ যাব না, যা আছে তাই দিয়ে সীমাকে চালিয়ে নিতে বলো। এভাবেই দুজনে গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। এখন রাত 10টা। লিজা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নাইট ড্রেস পরছে আর সাদিককে দেখছে। সাদিক বসে ল্যাপটপে নিজের কাজ করছে। তারপর লিজা সাদিককে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আর কত অফিসের কাজ করবা? ঘরে যে বউ আছে সেটা ভুলে গেছো? সাদিক নিজের কাজ রেখে লিজাকে হ্যাচকা একটা টান দিয়ে বিছানায় চেপে ধরল আর বলল, না ভুলি নাই। বলেই লিজার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। লিজাও নিজের স্বামীর সোহাগ চোখ বন্ধ করে উপভোগ করছে। এভাবে প্রায় 10 মিনিট চলতে থাকল। তারপর হঠাৎ টেবিলে রাখা লিজার ফোনের মেসেজ টোনটা বাজতেই দুজনের চোখ সেদিকে গেল। ডট ডট। সাদিক লিজাকে একটা হাসকা টান দিয়ে বিছানায় চেপে ধরে, আর লিজার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। এভাবে কিছুক্ষণ চলার পর হঠাৎ লিজার মোবাইলে মেসেজ টোন বেজে ওঠে। টোন বেজে উঠতেই দুজনের নজর সেদিকে চলে যায়। তখন সাদিক কিছু বুঝে ওঠার আগেই লিজা ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। আবার ওর ঠোঁট ডুবিয়ে দেয় সাদিকের ঠোঁটে। সাদিকও সেদিকে খেয়াল না করে নিজের স্ত্রীর ভালোবাসায় ডুবে গেল। এভাবেই চলতে থাকে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা। তারপর হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙে লিজার। লিজার ঘুম ভাঙ্গার পর লিজা সাদিকের দিকে তাকিয়ে দেখে সাদিক ঘুমাচ্ছে। লিজা উঠে ফোনটা নিয়ে দেখে শাওনের মেসেজ। তখন মনে মনে 101টা গালি দিল ওকে। দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়ল লিজা। সকালবেলা 8 বাজে ঘুমা ভাঙ্গে সাদিকের। লিজা এখনো ঘুমাচ্ছে। লিজার দিকে তাকিয়ে আছে সাদিক। ঘুমের মধ্যে লিজাকে নিষ্পাপ শিশুর মতো লাগেছে। তারপর লিজার কপালে একটা আলতো করে কিস করে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। তারপর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বাইরে বের হয়। এদিকে লিজা এখনো ঘুমাচ্ছে দেখে সীমাকে ডেকে চা দিতে বলে নিউজ পেপারটা নিয়ে বেকনিতে বসে পেপার পড়তে শুরু করল সাদিক।
সীমা চা দিয়ে গেল আর সাদিক চায়ের কাপে চুমুক দিচ্ছে আর খবর পড়ছে। এদিকে লিজাও ঘুম থেকে উঠে গোসল সেরে আয়নার সামনে বসে সাজুগুজু করছে। সাদিক পেপার পড়া শেষে রুমে চলে আসে, এসে দেখে লিজা একটা নীল শাড়ি পরে আয়নার সামনে বসে আছে। লিজাকে নীল শাড়িতে একদম নীল পরীর মতো লাগছে, যা দেখে সাদিক নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। লিজাকে পিছন থেকে জড়িয়ে ধরে ওর পিঠে নাক ঘষতে লাগলো সাদিক। হঠাৎ সাদিকের স্পর্শে লিজা একটু কেঁপে উঠল এবং লিজারও রং পরিবর্তন হতে লাগলো। তারপর সাদিক বলল, আচ্ছা লিজা, তুমি এত সুন্দর কেন? তোমাকে যত দেখি ততই তোমার রূপে মুগ্ধ হয়ে যাই। আচ্ছা তাই বুঝি? কেন আগে কি সুন্দর লাগতো না? আসলে সেটা না, কিন্তু তুমি যেন দিন দিন আরো বেশি সুন্দর হয়ে উঠছ, সেটা কি জানো? হ্যালো মিস্টার, কয়টা বাজে? কেন অফিসে যাবেন না? মম যাব তো আমাকে ছাড়েন আর অফিসে চলে যান। ধুর, সারাদিন অফিস আর অফিস, ভালো লাগে না। এই বলে সাদিক রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। এখন সকাল 11টা। লিজা সোফায় বসে বসে টিভি দেখছে। হঠাৎ করে এমন সময় নিলয়ের ফোন। লিজার ভার্সিটির ফ্রেন্ড নিলয়। লিজা তো ফোনটা হাতে নিয়ে অবাক। নিলয় আমাকে কল করেছে। তারপর তাড়াহুড়ো করে রিসিভ করল লিজা। হ্যালো, কেমন আছো নিলয়? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমি ভালো কি না সেটা তো জানোই। মম, এসব এখন ভেবে আর লাভ কি? আচ্ছা বাদ দাও না ওসব। তুমি তো বিয়ে করেছো তাই না? মম, একটা ছেলে সন্তান ও আছে 6 মাস বয়স। আরে বাহ, তাহলে তো সুখেই আছো। মম, আচ্ছা রাখছি, এখন অফিসে আছি। আচ্ছা ভালো থেকো। টুটু কলটা কেটে গেল। ডট ডট ডট। তার 7 দিন পর। লিজা প্রতিদিনের মতো সোফায় বসে বসে টিভি দেখছে, কিন্তু লিজার যেন কিছুই ভালো লাগছে না। সেজন্য লিজা সীমাকে ডাক দিল একটু গল্প করার জন্য, কিন্তু সীমা বলল সে ব্যস্ত। আর এদিকে লিজা বোরিং হয়ে বসে আছে। তাই মনে মনে ভাবল একটু শপিং করলে কেমন হয়। শপিং করলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ, রেডি হয়ে বেরিয়ে পড়ল শপিং করতে। যাবার আগে সীমাকে বলে গেল যে সাদিক আসলে যেন তাড়াতাড়ি নাস্তা রেডি করে ওকে খেতে দেয়। তারপর টানা 3 ঘন্টা ঘোরাঘুরি করে শপিং করার পর মার্কেট থেকে বের হয় লিজা। লিজা বের হয়েই দেখে শিপন সামনে দাঁড়িয়ে আছে। এজন্য লিজা শিপনকে পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু তারপরেও শিপন লিজাকে দেখে ফেলল। কি খবর ভাবি, শপিং করলে? শিপন, মম, ভাবি তোমাকে আজ খুব সুন্দর লাগছে। একথা শুনে লিজা লজ্জায় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাবি চলো না, পাশেই একটা হোটেল আছে, একটু। আজ পারবো না শিপন, তোর ভাইয়া বাসায় এসে পড়েছে মনে হয়। আরে ভাবি কিছু হবে না, চলো প্লিজ। না শিপন, আজ আমি পারবো না, বলেই চলে যেতে লাগলো লিজা। তখনই শিপন বলে উঠল, কি বললে পারবে না? তাহলে কি ভিডিও? লিজা থেমে গেল। শিপন ও গ্রিন সিগন্যাল পেয়ে লিজাকে নিয়ে হোটেলে চলে গেল। এদিকে সাদিক বাসায় এসে বসে আছে, কিন্তু লিজার কোন খবর নাই। কয়েকবার ফোন করলেও রিসিভ হয়নি, তাই একটু টেনশন হচ্ছে। সীমাকে বারবার প্রশ্ন করলেও সে বলে শিপং এ গেছে। আসলে সীমা এটা জানে যে লিজার দেরি হওয়ার কারণ কি, তাই সীমা টেনশন না করতে বলে নিজের কাজ করছে। তারপর সন্ধ্যার কিছুক্ষণ পর বাসায় ফিরল লিজা। দাঁড়াও লিজা, কোথায় ছিলে এতক্ষণ? সাদিক, এই তো শপিংয়ে গেছিলাম। পানসে একটা হাসি দিয়ে। কি 5 ঘন্টা লাগে তোমার শপিং করতে? লিজা চুপচাপ কোন কথা না বলে উপরে চলে যাচ্ছে। সাদিকও লিজার পিছনে পিছনে উপরে গেল। লিজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই সাদিক আবার প্রশ্ন করল, কি হলো লিজা, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দিব?
কি উত্তর দিবা মানে? তুমি এতক্ষণ কি এমন কাজ করলে যে তোমার এত দেরি হলো বাসায় ফিরতে? সাদিক চিল্লাবা না, সামিরা পাশের রুমে পড়ছে। এমন সময় হঠাৎ লিজার ফোন বেজে উঠল। লিজা ফোনটা নেয়ার আগেই সাদিক ফোনটা নিয়ে রিসিভ করে, কোন কথা না বলে কানে ধরেই অবাক হয়ে যায়। কারণ ওপাশ থেকে শাওন বলছে, কি ব্যাপার ভাবি, আজ নাকি তুমি শিপনকে টাইম দিয়েছ? তো আমাকে কি ভুলে গেছো? এপাশে সাদিক চুপ। লিজা ফোনটা নেয়ার কোন চেষ্টাও করল না, শুধু নিচের দিকে মাথা করে দাঁড়িয়ে আছে। কারণ সে সাদিকের মুখ দেখে বুঝে গেছে যে কলটা কে করেছে। তারপর শাওন আবারও বলল, কি ব্যাপার ভাবি, কথা বলছো না কেন? ভাইয়া কি পাশে আছে? সাদিক এখনো চুপ করে সব শুনছে আর রেগে ফুলে উঠছে। আর লিজা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু মুখে কোন অনুশোচনা বা ভয়ের ছিটে ফোটাও নেই লিজার মনে। ওপাশ থেকে আবারও বলে উঠল, ওহ বুঝছি, আচ্ছা রাতে মেসেজ দিও, এখন রাখি বলেই লাইনটা কেটে দিল শাওন। এসব কি লিজা, কতদিন থেকে চলছে এসব? সাদিকের প্রশ্নের জবাবে লিজা একদম সোজা জবাব দিল, তোমার আর সীমার সম্পর্ক যত দিন থেকে চলছে আমারটাও তত দিন থেকে চলছে। সাদিক লিজার এমন কথা শুনে রীতিমতো অবাক। কি সীমা আর আমার সম্পর্কে লিজা সব জানে? কি অবাক হচ্ছ তো? অবাক হবার কিছু নেই, কারণ সীমা আমার কথাতেই এসব করছে। এই সব কিছুই আমার প্ল্যান, কিন্তু আমি এসব কেন করেছি জানতে চাও? ডট 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 কি অবাক হচ্ছ? অবাক হওয়ার কিছু নাই, কারণ সীমা আমার কথা মতো এসব করেছে। এই সব কিছু আমারই প্ল্যান। লিজা। হঠাৎ লিজার এমন কথা শুনে সাদিক পুরা থ হয়ে গেল, কি বলছে এসব লিজা? আর লিজার কথাতেই এসব করছে সীমা? কিন্তু কেন? সাদিক তখন নিশ্চুপ হয়ে বিছানায় বসে পড়ল। আর বসে বসে ভাবছে, আমি জানতাম একজন স্ত্রী তার সব কিছুর ভাগ অন্য কাউকে দিতে পারলেও, কিন্তু তার স্বামীর ভাগ সে কখনো কাউকে দিতে চায় না, এমনকি দেয়ও না। কিন্তু লিজা নিজে থেকে সীমাকে আমার কাছে পাঠিয়েছে। সাদিক এসব কিছুতেই যেন বুঝতে পারছে না, লিজা এসব করল কেন। তারপর কিছুক্ষণের জন্য সাদিক বলেই গেছে যে একটু আগে সে তার বউ লিজার পরকীয়া সম্পর্কে জানতে পারল। কারণ সাদিকের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, লিজা আসলে কেন সীমাকে আমার কাছে পাঠালো। তখন সাদিকের মনে পড়তে থাকে সীমার সাথে কাটানো প্রথম সেই দিনের কথা, যেদিন সীমা নিজেই এসেছিল সাদিকের কাছে। আজ সাদিক কিছুটা বুঝতে পারছে সীমা কেন সেদিন নিজে থেকে সাদিকের সাথে ওসব করতে চেয়েছে। সেদিন যখন সাদিক আর লিজার বিয়ের 3 বছর চলছিল, তখনও সামিরার জন্ম হয়নি। লিজা একটু কাজের জন্য বাইরে যায়। বাসায় শুধু সাদিক আর সীমা ছিল। সাদিক রুমে বসে কাজ করছিল আর সীমা বারবার রুমে আসা যাওয়া করছিল, কিন্তু সাদিকের সেদিকে কোন মনোযোগ ছিল না। সে তার মতো কাজ করছিল। তার কিছুক্ষণ পর সীমা সাদিকের সামনে এসে বসে এমনি এমনি কিছু প্রশ্ন করতে লাগলো, এই যেমন, কি করছেন, কেন করছেন, এখন আপনার মুড কেমন, এই সব। আর সাদিকের দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছিল। ওর হাসির মধ্যে একটা চাহনি ছিল যেটা সাদিক কেন যে কোন পুরুষই বুঝতে পারত। সাদিকও বুঝতে পারে, কিন্তু সে কোন রিয়েক্ট করে নাই, কারণ ওর এসবের মধ্যে কোন ইন্টারেস্ট ছিল না। এভাবে অনেকক্ষণ চলতে থাকে, কিন্তু সীমা এমন কিছু কাজ করছিল যা দেখে কোন পুরুষই আর ঠিক থাকতে পারত না। সাদিক তাহলে কিভাবে পারবে? সেও পারল না। সাড়া দিল সীমার ইশারায়, তবে এক শর্তে, ও যেন কাউকে কিছু না বলে। সেই থেকে প্রায়ই তারা লিজাকে লুকিয়ে দেখা করত, কিন্তু ওসব যে লিজার প্ল্যান ছিল তা ভুলেও সাদিক বুঝতে পারেনি। কি হলো সাদিক, বসে আছো কেন? লিজা। লিজার কথায় বাস্তবে ফিরল সাদিক। হুমম হা বলো। সাদিক। আমি বলবো নাকি তুমি বলবে? লিজা। আমি আর কি বলবো,
তুমি তো সবই জানো, আর আমি তো এই গল্পের মাস্টার মাইন্ড না, আমিও তোমার হাতের পুতুল এই গল্পে। তাই তুমিই বলো সাদিক। হুমম কিন্তু এটা কেন করেছি সেটা জানো? লিজা: না, সেটাই জানতে চাচ্ছি। সাথে তুমি শাওন, শিপন এদের সাথে সম্পর্ক রাখছো কেন সেটাও? সাদিক: সাদিক তোমার দুইটা প্রশ্নের উত্তর একটাই আমার কাছে। আমি এগুলো করেছি তার কারণ অনেকটা তুমি। হ্যাঁ, অনেকটা তুমি, আর কিছুটা আমার ভাগ্য। আর সবচেয়ে বড় কারণটা হলো একটা মেয়ের চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, শখ, স্বপ্ন, সাধনা, এসব কিছু পূরণের জন্য। আর একটা কথা কি জানো, আমি আসলে এসব করতে চাইনি, কিন্তু করতে বাধ্য হয়েছি। অনেক ভেবেছি, তারপর পা বাড়িয়েছি। লিজা: এদিকে সাদিক লিজার কথা যতই শুনছে ততই যেন অবাক হচ্ছে। কি বলছো এসব লিজা? তুমি বাধ্য হয়ে করেছো মানে? আমি কি তোমাকে কখনো অপূর্ণ রেখেছি? সাদিক: হ্যাঁ রেখেছিলে। হ্যাঁ, তুমি অপূর্ণ রেখেছ। আর কি অপূর্ণ রাখছো জানতে চাও? লিজা: হুমম প্লিজ লিজা বলো, আমি জানতে চাই। সাদিক: তারপর লিজা কোন কথা না বলে সাদিকের হাত ধরে সাদিককে টেনে পাশের রুমের দরজার কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে পাশের রুমে বসে বসে পড়তে থাকা সামিরার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দিয়ে বলল, ওই মেয়েটাকে দেখছো? লিজা: হুমম ও তো আমাদের মেয়ে সামিরা। সাদিক: হুম, আমার এসব করার পিছনে আর একটা কারণ হচ্ছে ওই পিচ্ছি মেয়েটা। লিজা: হোয়াট? সাদিক: হুম সাদিক। লিজা: কিন্তু সাদিক প্লিজ সাদিক, এখান থেকে চলো। সামিরা এখন অনেকটা বড় হয়ে গেছে। সামিরার 4 বছর এখন। তাই আমি চাই না ও এসব শুনুক। আর আমি চাই না তোমার আমার কোন কিছুই আমার মেয়ের জীবনকে প্রভাবিত করুক। তাই চলো রুমে চলো। আর ডিনারের টাইম তো হয়ে এসেছে, তাই চলো সবাই আগে ডিনার করে নেই, তারপর তোমাকে সব বলবো। হ্যাঁ, আজ আমি সব বলবো তোমাকে। লিজা: তারপর সবাই যে যার যার মতো ডিনার সেরে নিল। লিজা, সাদিক, সামিরা, সীমা সবাই ডিনার সেরে সামিরাকে ঘুম পাড়িয়ে দিয়ে লিজা রুমে চলে আসলো। সাদিক আগে থেকেই বসেছিল রুমে। লিজা রুমে প্রবেশ করতেই সাদিক একটু নড়েচড়ে বসল, আর লিজাও এসে বসে পড়ল। কেউ কিছু বলছে, দুজনেই চুপ। এভাবে প্রায় 20 মিনিট চলে গেল। তারপর লিজা উঠে এক গ্লাস পানি পান করল আর সাদিককে বলল, তুমি পানি খাবে? না থাক, আমার পানির পিপাসা পায়নি। সাদিক: ওকে। লিজা: হুমম এবার বলো। সাদিক: হুম বলছি। আচ্ছা সাদিক, ছেলেরা তার বউয়ের থেকে কি চায় বলো তো? লিজা: কেন জানো না? সাদিক: প্রশ্ন করো কেন? যা জানতে চাচ্ছি তাই বলো। লিজা: একটা ছেলে তার বউয়ের থেকে সবচেয়ে বেশি যেটা আশা করে সেটা হলো অধিক বিশ্বাস আর ভালোবাসা। সাদিক: হুমম আর মেয়েরা? লিজা: মেয়েরা কি চায় তার স্বামীর থেকে? সাদিক: মেয়েরাও সেটাই চায়, ট্রাস্টিং, কেয়ারিং, শেয়ারিং, এইসব। হুমম কিন্তু মেয়েরা যে এসবের থেকেও আর একটা জিনিস বেশি চায়, সেটা কি জানো? লিজা: না, কি চায় বলো তো? সাদিক: সেটা হলো একটা বাচ্চা। সাদিক, তুমি দুনিয়ায় এমন কোন মেয়ে পাবে না যে মেয়ে মা হতে চায় না। সব মেয়েই চায় তার একটা বাচ্চা হোক, আর সেটা যে কোন মূল্যই। আর মা হবার ইচ্ছাটা এতই অদ্ভুত যে দেখো না খবরের কাগজে বাচ্চা প্রসব করতে গিয়ে কত মেয়ে মারা যায়। তবুও কোনোদিন কোন মেয়ের মুখে শুনছো যে সে বলছে আমি মা হব না? লিজা: লিজার কথা শুনে সাদিক কিছুটা থ হয়ে গেল। মনে মনে ভাবছে লিজা তো সত্যি কথাই বলছে। এত কিছুর পরেও মেয়েদের মা হবার আকাঙ্ক্ষা কমে না। তারপর আবার দুজন কিছুক্ষণের জন্য চুপ, কেউ কিছু বলছে না। তার ঠিক 10 মিনিট পর নীরবতা ভেঙে লিজা বলল, আচ্ছা সাদিক, তুমি কি জানো সামিরা কার মেয়ে? কার? আবার আমাদের মেয়ে? মানে তোমার আর আমার মেয়ে?
না সাদিক, সামিরা আমার মেয়ে সেটা ঠিক, কিন্তু তোমার না। মানে হুমম, সামিরার বাবা তুমি নও, ওর বাবা অন্য কেউ। হোয়াট? আচ্ছা সাদিক, তুমি কি জানো সামিরা কার মেয়ে? লিজা। কার আবার? আমাদের মেয়ে। মানে তোমার আর আমার মেয়ে। সাদিক। না সাদিক, সামিরা আমার মেয়ে সেটা ঠিক, কিন্তু সামিরা তোমার না। মানে হুমম, সামিরার বাবা তুমি নও, ওর বাবা অন্য কেউ। হোয়াট? তো কি সামিরার বাবা বলো আমায়। হুম বলছি, সামিরা আমার আর শাওনের মেয়ে, কিন্তু শাওন সোটা জানে না। এবার সাদিক আর বসে থাকতে পারল না, উঠে দাঁড়িয়ে বলল, লিজা তুমি কি ইয়ার্কি করছো আমার সাথে? না সাদিক, আমি একদম ইয়ার্ক করছি। সামিরা সত্যিই শাওনের মেয়ে, কিন্তু কিভাবে সেটা আমি তোমাকে বুঝাতে পারবো না সাদিক, কিন্তু তুমি মানো আর না মানো সত্যি এটাই। আর সত্যি কথা বলতে, তুমি বাবা হবে কেমন করে? তুমি তো কোন দিন বাবা হতেই পারবা না। এবার সাদিক লিজার কথা শুনে থমকে গেল আর প্রচণ্ড রেগে গিয়ে বলল, What just stop talking like this? লিজা, তুমি তোমার পাপ ঢাকার জন্য আমাকে এভাবে দোষ দিতে পারো না। আমি সত্যিটাই বলছি, আর আমি যা বলছি তা সত্যি। লিজা। ওকে ফাইন। আচ্ছা বলো, তুমি জানলে কিভাবে যে আমি বাবা হতে পারবো না? কিভাবে জানলাম? মম, কিভাবে জানলে আমি বাবা হতে পারবো না? তাহলে শোনো, আমাদের বিয়ের 2 বছর পার হয়ে গেলেও যখন আমার গর্ভে সন্তান আসলো না, তখন আমি তোমাকে বলেছিলাম কথাটা, কিন্তু তুমি বলেছিলে ধৈর্য ধরতে। আমি ধৈর্য ধরলাম। এভাবে আরো 6 মাস চলে যায়, কিন্তু কোন সাড়া পাচ্ছিলাম না আমি। তাই আমি বাধ্য হয়ে অনেকবার বেবি স্টিক দিয়ে টেস্টও করেছি, কিন্তু আমি বারবার হতাশ হই। আর হ্যাঁ, তোমার মনে আছে সাদিক, তোমাকে নিয়ে আমি একদিন ডক্টরের কাছে গিয়েছিলাম, আর তোমার আর আমার ব্লাড স্যাম্পল দিয়ে আসছিলাম ডক্টরের কাছে। তারপর আরো অনেক টেস্ট করাই আমরা। হ্যাঁ মনে আছে সাদিক? হুমম আছে, ভালো কথা, কিন্তু তুমি তো তখন বলছিলে অন্য কথা। লিজা। বলেছিলাম, কারণ আমি আগে শিওর হতে চেয়েছি যে সমস্যাটা তোমার নাকি আমার। সাদিক। তো তারপর কি হলো? ডাক্তার কি বলছে? 7 দিন পর রিপোর্ট আসে। ডক্টর রিপোর্ট দেখে বলে আমার কোন সমস্যা নাই, কিন্তু উনি তোমার ব্যাপারে কনফিউশনে ছিলেন। আর উনি আমাকে আমাদের দাম্পত্য জীবন নিয়েও কিছু প্রশ্ন করেন, এই যেমন আমরা একসাথে থাকি কিনা। প্রাইভেট প্রশ্নই বলতে পারো। তারপর আমি সব বলে দেই যে তুমি আমাকে কোন কমতি রাখো নাই, আর তুমি ফিজিক্যালি অনেক স্ট্রং, আমাকে সুখেই রেখেছ। এসব শুনে উনি কিছুটা অবাক হন, কারণ উনি রিপোর্ট দেখে বললেন তোমার তেমন কোন সমস্যা নাই, যা আছে তা সামান্য। তাহলে বাচ্চা আসতেছে না কেন? তারপর ডাক্তার সাহেব কিছুক্ষণ ভেবে বলেন, আপনি আরও কিছু দিন ধৈর্য ধরুন, হয়তো সমস্যাটা এমনি সেরে যেতে পারে। তারপর আমি আবারও 6 মাস অপেক্ষা করি, কিন্তু কোন সাড়া পাচ্ছিলাম না। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। এজন্য আমি আমার কিছু বন্ধুদের কল করে বলি, কিন্তু ওরা বলে ডিভোর্স নিতে। কিন্তু তোমার সাথে ডিভোর্স নিতে হলে তো তোমায় কোন কারণ দেখাতে হতো। যদি এমনি ডিভোর্স নিতাম, তাহলে তুমি আবার কোন মেয়েকে বিয়ে করতে? আর না হলে তোমাকে সব বলে দিতে হতো যে তুমি বাবা হতে পারবে না। এতদিন থেকে আমরা সংসার করে বুঝেছি তোমার মতো স্বামী সবার কপালে জুটে না। তুমি আমার সব চাহিদা মিটিয়েছ, সব চাওয়া পূরণ করছো, আর আমি তোমাকে ভালোভাবেই চিনি। তুমি এসব জানার পর অফিস কাজকর্ম সব ছেড়ে দিতে। তোমার প্রতি এতটা মায়া পড়ে গেছে যে তোমাকে এভাবে ছাড়তে ইচ্ছে করছিল না। আবার আমার ইচ্ছারও কোরবানি দিতে পারবো না। এমন সময় একদিন সীমা আসে আমার রুমে চা দিতে। এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মাথা ঘুরে পড়ে যায়। তখন তুমি অফিসে ছিলে। আমি তাড়াতাড়ি করে উঠে ওকে ধরি।
তারপর লক্ষ্য করলাম সীমা ভয়ে কেমন যেন গুটিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম কোন গন্ডগোল তো আছেই। তাই সীমাকে বললাম কি হয়েছে। ও প্রথমে না বললেও পরে বলে ও অন্তঃসত্ত্বা। আমি তো এটা শুনে অবাক, কিন্তু ওর বাচ্চার বাবাকে সেটা বলতে চাচ্ছিল না ভয়। তারপর প্রথমে আমি তোমাকে সন্দেহ করি, কিন্তু পরে মনে পড়ে তোমার সমস্যার কথা, তাই ওকে এটা সেটা ভয় ভীতি দেখিয়ে জানতে পারলাম ওর সন্তানের বাবা শাওন। এ কথা শুনে আমি পুরো থ হয়ে যাই। এরা আমার বাসায় এসব করছে আর আমি জানি না। যাই হোক, সেদিন রাতে আমি আর ঘুমতে পারলাম না, কি করব এই টেনশনে। তারপর হঠাৎ মাথা একটা বুদ্ধি আসলো, মনে মনে ভাবলাম আমাকে যে করেই হোক মা হতে হবে, যেহেতু তুমি সেটা পারবে না আর আমিও তোমাকে ছাড়তে পারবো না। তাই ভাবলাম সীমা এবং শাওনকে ব্যবহার করব। পরের দিন শাওনকে ফোন দিতে যাব, তখনই শাওন নিজে থেকে আমাকে ফোন করে আর একটা সমস্যায় পড়েছে বলে আমার কাছে হেল্প চায়। আমার আর বোঝার বাকি ছিল না সমস্যাটা আসলে কি, তাই ওকে বাসায় আসতে বলি। কিছুক্ষণ পর শাওন চলে আসে। তারপর ও বলার আগে আমি ওকে সব বলি আর ও বলি যে আমি ওকে হেল্প করব, কিন্তু একটা শর্তে। আমি শাওনকে বলি তোকে আমি হেল্প করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তারপর শাওন আগে পিছে না ভেবে বলে, ঠিক আছে ভাবি, তুমি যা বলবা তাই করব, কিন্তু আমাকে বাঁচাও প্লিজ। তারপর শাওনের কথা শুনে বললাম, এবার বল কি করতে হবে, বল তোকে কিভাবে সাহায্য করতে পারি। যদিও আমি জানতাম আমাকে কি বলবে শাওন। ভাবি, সীমার পেটের বাচ্চাটা নষ্ট করতে হবে। ভাবি, আমি ওকে বিয়ে করতে পারবো না, আর সীমাও রাজি এবর্ষণ করতে। সীমা জানে সব, আমরা দুজনে শুধু নিজেদের চাহিদা মিটিয়েছি, কিন্তু ভুলবশত বাচ্চাটা চলে আসে আর সীমা জানে না কিভাবে এবর্ষণ করতে হয়, বাকি কি করতে হয়। তুমি শুধু ওকে একটু হেল্প করবা, ডাক্তারের কাছে নিয়ে যাবা প্লিজ। শাওন, ও এই কথা, আচ্ছা আমি দেখছি, তুই যা এখন, আমি সীমার সাথে কথা বলে দেখি। আচ্ছা ভাবি, ঠিক আছে বলেই চলে গেল শাওন। তারপর আমি কিছুক্ষণ পর সীমার সাথে কথা বলি এবং সীমাও দেখলাম রাজি বাচ্চাটা নষ্ট করতে, কারণ সীমা জানে শাওন সীমাকে কখনো বিয়ে করবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাওনের মতো সীমার মুখেও একই কথা, চাহিদা মেটানো। ওরা দুজন শুধুই নিজেদের চাহিদা মিটিয়েছে, আর যেহেতু ওরা এই বাচ্চাটাকে নিয়ে চিন্তিত, সেহেতু আমি সেটারই ফায়দা নিলাম। আমি সীমাকেও বললাম যে হেল্প করব, কিন্তু শর্ত আছে। এবার শাওনের মতো সীমাও শর্তে রাজি। আমি যেন যা করতে চাচ্ছি সবই হয়ে যাচ্ছিল। তারপর কি করলে সাদিক? তারপর আর কি, সীমার এবর্ষণ করালাম আর আমি সীমার সুস্থ হবার অপেক্ষা করতে লাগলাম। তার কিছুদিন পর বুঝতে পারলাম সীমা এখন সম্পূর্ণ সুস্থ। তাই প্রথমে সীমাকে শর্তের কথা বলি। ওকে বলি যে আমার শর্ত হলো তোকে তোর স্যারের সাথে ফিজিক্যাল সম্পর্ক করতে হবে। কথাটা শুনে ও প্রথমে একটু চমকে যায়, কারণ কোন মেয়ে এই কথা বলতে পারে। সীমা হয়তো সেটা অ্যাকসেপ্ট করে নাই এবং কল্পনাও করে নাই। আর কোন স্ত্রী যে তার স্বামীর ভাগ অন্য কাউকে দেবে সেটা তার ধারণার বাইরে ছিল। সো সীমা যেহেতু কথা দিয়েছিল তাই রাজি না হয়ে পারেনি। আর আমি জানতাম ও রাজি হবেই, কারণ যে মেয়ে নিজের ইচ্ছায় শাওনের সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারে, আর যাই হোক ওর শারীরিক চাহিদা অনেক। আচ্ছা, কিন্তু শাওনকে রাজি করালে কিভাবে? আমি জানি ও খুব ভালো ছেলে। সাদিক মাঝখানে বলে উঠল, হা হা হা, কি ভালো ছেলে? তোমার মামাতো ভাই হচ্ছে একটা 1 নাম্বার লুচ্ছা, বুড়ি থেকে ছেড়ি কাউকে ছাড়ে না ও। আর যে ছেলে কাজের মেয়ের সাথে ওসব করে সে আবার ভালো হয় কিভাবে? আর ও আমাকে কতবার লাইন মেরেছে তুমি জানো? আর আমি জানতাম শাওন আমাকে পছন্দ করে। আমাকে কাছে পাওয়া মানে শাওনের চাঁদ হাতে পাওয়ার মতো ছিল।
আমি শুধু একদিন ওকে ইশারা করছি মাত্র আর তাতেই কাজ হয়ে যায়। আর এভাবেই শুরু তোমার ও আমার অন্য কারো সাথে সহবাস। তুমি তো সীমার সাথে ভালোই কাটাতে, তাই আমি কোথায় যাই কি করি এসবের খুব একটা খেয়াল রাখোনি। রাতে তো দুজনকে ভালোই সামাল দিতে তুমি। আচ্ছা বুঝলাম, তাহলে শিপনকে তোমার প্রয়োজন হলো কেন? সাদিক: শিপনকে আমার কোন প্রয়োজন হয়নি, বরং আমি ওর প্রয়োজন হয়ে যায়। মানে? বললাম না, তোমার কাজিন শাওন 1 নাম্বারের লুচ্ছা, ওর জন্যই আমার শিপনকেও খুশি করতে হয়। আমি ঠিক বুঝলাম না লিজা। বুঝো নাই? তাহলে শুনো বলছি। আমার প্ল্যান ছিল আমি যখন বুঝতে পারবো যে আমি অন্তঃসত্ত্বা তখন আমি শাওনের সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দিব এবং সীমাকেও বলবো চলে যেতে আমার বাড়ি থেকে। আমার প্ল্যান বাচ্চা পেটে আসলে সব শেষ, আর সবকিছু আমার প্ল্যান মতোই চলতে থাকলো। কিন্তু একদিন আমি সকালে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ তখন আমার বমি বমি ভাব হয়। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যাই, কিন্তু বমি হয় না। তারপর ওয়াশরুম থেকে আসতেই মাথা ঘুরে পড়ে যায়, আর তারপর দুপুর হুঁশে ফিরি। আমার হুঁশ ফিরার পর সীমার কাছে জানতে পারি আমি নাকি ফ্লোরে পড়েছিলাম, ও এসে তুলে আমাকে। তারপর আমার সব মনে পড়ে, আর আমি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে বেবি স্টিক দিয়ে টেস্ট করি। দেখলাম পজিটিভ। সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ অনেক কষ্টের পর আমি দেখা পেলাম সেই দিনের, যে দিনের জন্য আমি এতটা অপেক্ষা করেছি। তারপর সেদিন রাতে আমি তোমাকে কথাটা বলি, আর তুমিও অনেক খুশি হও। কিন্তু তুমি এটা জানতে না এটা তোমার সন্তান নয়, যে আমার পেটে বড় হচ্ছে। আর সেদিন তোমার খুশি দেখে মনে হয়েছিল আমি কোন পাপ করিনি, কোন অন্যায় করিনি সাদিক। আর মানুষ তো চাহিদা মেটাতে গিয়ে খুনও করে। সে কি মেনে নেয় যে সে অন্যায় করেছে? নেয় না, কারণ সে ভাবে সেটাই ঠিক, সে যেটা করেছে। তোমার কাছেও তাই মনে হয়েছে লিজা? আচ্ছা যাই হোক, তারপর বলো সাদিক। তারপর শাওনকে বলে দেই যে আমি এখন অন্তঃসত্ত্বা, তাই তোর সাথে দেখা করতে পারবো না। কিন্তু আমি ওকে এটা বলিনি যে আমার পেটের সন্তান ওর, কারণ আমি সামিরাকে তোমার পরিচয় বড় করতে চেয়েছিলাম। আর যখন সীমাকে তাড়িয়ে দিব ভাবলাম, তখনই মনে পড়ল এখন আমি তো বেশি কাজ করতে পারবো না, তাই একজনকে আমাদের প্রয়োজন, তাই সীমাকেও রেখে দিলাম। তারপর সাদিক, তারপর সামিরার জন্ম হলো। তুমি আমি দুজনে অনেক খুশি, অনেক আনন্দ চলে আসে আমাদের এই ছোট্ট ফ্ল্যাটটাতে। তারপর সামিরার বয়স যখন 1 বছর পূর্ণ হলো, তার কিছুদিন পর হঠাৎ একদিন শাওন আমাকে ফোন করলো, আর আমি শাওনকে সোজা বলে দেই আমি আর ওসব করতে পারবো না। কিন্তু শাওন অনেক রিকোয়েস্ট করে শেষবারের জন্য দেখা করতে, তাই আমিও আর না করলাম না। দেখা করতে হোটেলে চলে যাই, আর গিয়ে দেখি শাওন বসে আছে। আমাকে দেখেই সে উঠে আসে আর একটানে আমাকে ওর বুকে নিয়ে নেয়। তারপর ওর চাহিদা মিটানোর পর আমি যখন ক্লান্ত হয়ে শুয়ে আছি, এমন সময় শিপন ঢুকলো রুমে। আমি তো শিপনকে দেখে অবাক হয়ে বিছানার চাদর টেনে নিজেকে কোন রকম ভাবে ঢেকে নেই, আর শাওনের দিকে তাকিয়ে দেখি ও হাসছে। আমি শাওনের শারীরিক চাহিদা মিটানোর পর যখন ক্লান্ত হয়ে শুয়ে আছি, এমন সময় দেখি শিপন রুমে প্রবেশ করল। আর হঠাৎ আমি শিপনকে দেখে খুব অবাক হয়ে যায়, আর শাওনের দিকে তাকিয়ে দেখি শাওন হাসছে। তারপর আমি অবাক হয়ে শাওনকে প্রশ্ন করলাম, শাওন, শিপন এখানে কেন? তারপর শাওন হেসে উত্তর দিল, ভাবি ওরও চাহিদা একটাই। শাওন, কথাটা বলেই শাওন বিছানা থেকে উঠে গেল। আমি উঠতে পারছি না লজ্জায়, কারণ আমার শরীরে কোন কাপড় ছিল না, তাই বিছানায় বসে আছি। এ সময় শিপন বিছানায় বসতে বসতে বলল, কি ভাবি আমাকে পছন্দ হয়নি? শিপন। তারপর আমি শিপনকে অনুরোধ করলাম যেন আমাকে ছেড়ে দেয়, কিন্তু শিপন কোন কথা না বলে ওয়াশরুমে চলে যায়।
আর আমি এই ফাঁকে কাপড় পরে নেই। শিপন ওয়াশরুম থেকে ফিরে এসে দেখে আমি কাপড় পরছি। তারপর আমার কাপড় পরা দেখে শিপন বলল, ভাবি আর কি ইচ্ছা নাই করার? শিপন। তারপর আমি তাদের অনুরোধের সুরে বললাম, কেন এমন করছিস তোরা আমার সাথে? তারপর শিপন বলল, ভাবি তুমি ভাইয়াকে ঠকিয়ে শাওনকে খুশি করতে পারো তো আমি কি দোষ করেছি শুনি? শিপন। তারপর আমি শিপনের কোন কথা না শুনে ওখান থেকে চলে আসতে লাগলাম। কিন্তু শিপন পিছন থেকে আমার হাত টেনে ধরে আর একটা টান দিয়ে ওর বুকে চেপে ধরে বলে, ভাবি এত সহজ কি এখান থেকে চলে যাওয়া যায়? তারপর আমি বললাম, সরি শিপন, আমি তোমার সাথে এসব করতে পারবো না। আচ্ছা তাই নাকি? তাহলে এটা কি করব? একটা ভিডিও দেখিয়ে। আমি ভিডিওটা দেখার সাথে সাথেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। কারণ ভিডিওটা ছিল আমার আর শাওনের। এমন মুহূর্তে আমি কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। আমি জানতাম শাওন বাজে ছেলে, কিন্তু এতটা বাজে সেটা বুঝিনি। লিজা কাঁদছে আর বলছে, আচ্ছা তারপর কি হলো? সাদিক মাথা নিচু করে সাদিক আবারও প্রশ্ন করল, তারপর আর কি? আমি বনে গেলাম ওদের হাতের পুতুল। তারপর থেকে ওরা যখন যেভাবে ডাকতো আমাকে যেতে হতো। বিশ্বাস করো সাদিক, আমি নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে কখন যে ওদের চাহিদা হয়ে গেছি বুঝতেও পারিনি। আমি অনেকবার ওদের কাছে মাফ চেয়েছি, কিন্তু ওরা এতটুকু মায়া করেনি আমাকে। আমি ওদের সাথে 7 দিন দেখা না করলেই ওরা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। লিজা। সাদিক এ মুহূর্তে কি বলবে ঠিক বুঝতে পারছে না। এমন সময় টেবিলে রাখা ঘড়িতে চোখ পড়ল সাদিকের। সাদিক ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা বেজে গেছে। তাই লিজাকে সে বলল, অনেক রাত হয়েছে লিজা, ঘুমিয়ে পড়ো। লিজা সাদিকের কথা শুনে পুতুলের মতো বসে আছে আর কোন কথা বলছে না। তারপর সাদিক আবারও বলল, কি হলো, ঘুমাবে না? বলেই উঠে জানালার পর্দাটা ঢেকে দিতে গেল আর পর্দাটা টেনে দিয়ে এসে শুয়ে পড়ল সাদিক। তারপর সাদিক শুয়ে শুয়ে ভাবছে, কি আমি বাবা হবার ক্ষমতা রাখি না? আমি বাবা হতে অক্ষম? সামিরা আমার মেয়ে না? না না, আমি এটা মানি না, কোনোদিনও মানব না। সামিরা আমারই মেয়ে আর আমি সামিরার বাবা। আমি সামিরাকে ছাড়া থাকতে পারবো না। আর কি বিশ্বাস আছে যে লিজা সব সত্যি বলছে? এটাও তো হতে পারে লিজা তার পাপ ঢাকার জন্য আমার দোষ দিচ্ছে। না, লিজাকে আর বিশ্বাস করা যাবে না। এসব ভাবতে ভাবতে রাত গভীর হয়ে গেল, কিন্তু সাদিকের ঘুম আসছে না। তারপর হঠাৎ সাদিক বুঝতে পারল কেউ ওর পায়ের কাছে বসে আছে, পা ধরে আছে। সাদিক তাকিয়ে দেখে এটা আর কেউ না, লিজা। ছাড়ো লিজা, আমার পা ছাড়ো। সাদিক, তুমি আমাকে মাফ করতে পারবে না? লিজা, রাত অনেক হয়েছে, এখন উঠো আর ঘুমিয়ে পড়ো, আগামীকাল কথা হবে। এখন পা ছাড়ো আমার। না সাদিক, তুমি না বলা পর্যন্ত আমি তোমার পা ছাড়ব না। লিজা প্লিজ, পাগলামি করো না। না, আমি পাগলামি করছি না। সাদিক প্লিজ, আমার জন্য না হলেও সামিরার জন্য হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও। লিজা, ঘুমাও এখন, আর আমি সবকিছুই ছেড়ে দেব। অন্য কোথাও চলে যাব আমি, অনেক দূরে। নেবে না আমায় সাদিক তোমার সাথে? লিজা, এখন এসব বলার সময় নয়, ঘুমিয়ে পড়ো। বলেই পা ছাড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল সাদিক। সকাল ঠিক 8টা বাজে ঘুম ভাঙ্গে সাদিকের। সাদিক বিছানা থেকে উঠে দেখে লিজা সোফায় ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছে লিজাকে, একদম নিষ্পাপ শিশুর মতো। তারপর টাওয়ালটা নিয়ে সাদিক ওয়াশরুমে চলে গেল। সাদিক শাওয়ার নিয়ে বেরিয়ে দেখে লিজাও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর সাদিক লিজাকে কিছু না বলেই চলে গেল ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে অফিস যাবে, তখনই লিজা পিছন থেকে ডাক দিল, কিছু বলবে? সাদিক, না তুমি যাও, অফিস থেকে আসলে বলবো। আচ্ছা, বলেই চলে গেল সাদিক।
বিকালবেলা খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরল সাদিক। লিজাকে দেখল কার সাথে যেন কথা বলছে, হয়তো শাওন অথবা শিপন হবে। তাই সাদিক আর কিছু না বলেই উপরে চলে গেল। তারপর হঠাৎ কিছুক্ষণ পর কারো গলার আওয়াজে নিচে আসে সাদিক, আর এসে দেখে শাওন লিজার সাথে উচ্চ স্বরে কথা বলছে। সাদিক ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েও পারল না, তাই নিচে নেমে এলো। এসে বলল, কি ব্যাপার শাওন, কি হয়েছে? আমি আমার মেয়েকে নিতে এসেছি ভাইয়া। শাওন, তোর মেয়ে মানে? সাদিক, হ্যাঁ আমার মেয়ে। শাওন, কে তোর মেয়ে? সাদিক, কেন সামিরা? সামিরা আমার মেয়ে। শাওন, না সামিরা তোর মেয়ে না, ও সাদিকের মেয়ে। লিজা, হা হা হা, সাদিক ভাইয়ার মেয়ে? উনি তো বাবাই হতে পারবে না, তাহলে মেয়ে কোথা থেকে আসবে? কথাটা শুনেই সাদিক মাথা নিচু করে ফেলল। কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না সে। এই কে বলেছে তোকে সাদিক বাবা হতে পারবে না? লিজা, কেন? সীমা, সীমা বলছে আমাকে। হঠাৎ শাওনের উত্তর শুনে সাদিক আর লিজা দুজনই অবাক, কারণ এই বিষয়টা শুধু সাদিক আর লিজাই জানে। তাহলে সীমা কি করে জানল? এটা কি করে সম্ভব? তখন দুজনেই নীরব হয়ে গেল শাওনের কথায়। তার কিছুক্ষণ পর লিজা বলল, কি বলেছে তোকে সীমা? কেন, যা বলছে তা তো বললামই। আর এটাও বলছে যে সাদিক ভাইয়া কোন দিন বাবা হতে পারবে না। শাওন, এবার লিজা পুরো হতভম্ব হয়ে গেল, কারণ এসব নিয়ে সে সাদিকের সাথে গতকাল রাতে কথা বলছে, আর এরই মধ্যে সীমা জেনে গেল। কিন্তু কিভাবে? ওদিকে সাদিক মাথা নিচু করে ভাবছে, এটাই ছিল আমার প্রাপ্য। আমার স্ত্রীর থেকে সন্তানের দাবি করছে তার প্রেমিক, সেটাও আমার মুখের উপর। একজন পুরুষের কাছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? দেখ শাওন, আমি ঠিক জানি না সীমা তোকে কি এবং কেন বলছে, তবে সত্যি এটাই যে সামিরা সাদিকের মেয়ে। লিজা, হাহা, যে কোনোদিন বাবা হতেই পারবে না, সেই সামিরার বাবা কিভাবে সম্ভব? শাওন, দেখ শাওন, আমরা এমনিতেই ঝামেলার মধ্যে আছি, তাই তুই চলে যা বলছি এখন। লিজা, ভাবি আমি এখানে থাকতে আসিনি, সামিরাকে দাও, আমি চলে যাচ্ছি। শাওন, এদিকে সাদিক এখনো চুপ, কারণ সাদিক এখনো বুঝতে পারছে না সীমা এসব জানল কিভাবে। আর যেখানে আমি কিনা শুনলাম গতকাল রাত্রে যে আমি নাকি বাবা হতে পারবো না, যদিও আমি এটা মানি না যে আমি বাবা হতে পারবো না, আর অবশ্য না মানার কারণও আছে। দেখ শাওন, সামিরাকে তুই কোনোদিনই পাবি না, কারণ সামিরা আমার আর সাদিকের মেয়ে, আর তুই এটা মেনে নে এবং এখান থেকে চলে যা। লিজা, ভাবি আমি সামিরাকে না নিয়ে কোথাও যাব না। শাওন, আচ্ছা কি প্রমাণ আছে যে সামিরা তোর মেয়ে? যে এত বড় গলা করে তুই বলছিস সামিরা তোরই মেয়ে? প্রমাণ আমি নিজেই। আর সীমা, আর ভাইয়া, তুমি কেমন পুরুষ, তুমি অন্য কারো মেয়েকে নিজের মেয়ে বলো? সাদিককে উদ্দেশ্য করে বলল কথাটা শাওন। দেখ শাওন, আমি তোকে এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না, তবে হ্যাঁ, আমি বাবা হতে অক্ষম না, এটা জেনে রাখিস। সাদিক, আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ সামিরা তোমার মেয়ে? শাওন, তারপর সাদিক কিছু বলতে যাবে, তখনই লিজা বলল, শাওন তুই যাবি এখান থেকে, নাকি দারোয়ান দিয়ে বের করে দেব? ঠিক আছে আমি যাচ্ছি, তবে হ্যাঁ আমি যাচ্ছি বলে এটা ভেবো না যে আমি হাল ছেড়ে দিয়েছি। সামিরা আমার মেয়ে, আর আমি ওকে নিয়ে যাবই। এই বলে চলে গেল শাওন। এদিকে সাদিক সোফায় বসে পড়ল, আর লিজা ঠাই দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলা সামিরার স্কুল ও প্রাইভেট শেষে সামিরাকে পিক করে বাসায় নিয়ে আসে সীমা। আজ সামিরা বাসায় ঢুকেই আব্বু বলে দৌড়ে গিয়ে সাদিকের গলা ধরে গালে চুমু খেয়ে বলল, কি হয়েছে আব্বু, তোমার মন খারাপ কেন? না আম্মু, ও কিছু না। তোমার স্কুল প্রাইভেট কেমন হলো? ভালো আব্বু। সাদিক মনে মনে ভাবছে, সামিরার কাছে আসলেই আমার মন ভরে যায়।
আমার সব শূন্যতা দূর হয়ে যায়, সব ক্লান্তি দূর হয়ে যায়। ওর মুখটা দেখলে ও আমার কাছে আসলেই যেন আমি সব ভুলে যাই। তাহলে কি করে সামিরা আমার মেয়ে না হয়? আর অন্য কারো মেয়ের প্রতি তো এরকম ফিলিংস আসার কথা না, আর আসবেও না। ওদিকে সীমা এবং লিজা দুজনই দাঁড়িয়ে থেকে সাদিক আর সামিরাকে দেখছিল। তারপর লিজা বলল, সীমা এদিকে আয়। জি ভাবি, বলেন। আম্মু তুমি তোমার আব্বুর সাথে উপরে যাও, আমি আসতেছি কেমন? লিজা। সাদিকও বুঝতে পারল লিজা কি মিন করছে, তাই ও সামিরাকে নিয়ে উপরে চলে যায়। এবার বল সীমা, আমি তোর কি ক্ষতি করেছি যার জন্য তুই আমার এত বড় ক্ষতি করতে চাচ্ছিস? লিজা। ক্ষতি মানে? একটু অবাক হয়ে বলল সীমা। দেখ সীমা, এখন ন্যাকা সাজার চেষ্টা করছিস না? তুই শাওনকে কি জন্য বলেছিস যে শাওন সামিরার বাবা? লিজা। ভাবি আপনি কি বলছেন এসব? আপনি ঠিক আছেন তো? পানি খাবেন নাকি ভাইয়া কিছু বলছে? সীমা। দেখ সীমা, আমি জানি তুই গভীর জলের মাছ, আর তুই আর শাওন মিলে নিশ্চয়ই কিছু একটা করছিস। সেটা এতদিনে না বুঝলেও আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু আমাকে শুধু এটা বল, তুই এসব করছিস কেন? কেন আমার সংসারটা ভাঙতে চাচ্ছিস? আর হ্যাঁ, আমি জানি আসল দোষটা আমার, আমি এই দোষী। আমি শাওনের কাছে গিয়েছিলাম নিজের চাহিদা মিটানোর জন্য, কিন্তু সেটার সাথে সামিরার সম্পর্ক কি? আর এসব আমি সাদিকের সাথে প্রায় সব কিছু ঠিক করে নিয়েছিলাম। আমি জানতাম সাদিক আর যাই করুক না কেন আমাদের কখনো ছেড়ে যাবে না, এই বিশ্বাসটা আমার ছিল। কারণ সাদিক সামিরা আর আমাকে অনেক ভালোবাসে, আর সাদিক কোন কারণেও সামিরাকে হারাতে চায় না। তাহলে তুই মিটে যাওয়া ঝামেলা কেন আবার নতুন করে শুরু করলি? তুই কি বুঝতে পারছিস না তুই আমার সাথে আরো দুইটা জীবন নষ্ট করছিস? আর তুই একবারও সাদিকের মুখের দিকে তাকিয়ে দেখেছিস? কি দোষ ছিল ওর? ওকে কেন কষ্ট দিতে চাচ্ছিস তুই? তোকে তো বোন ডেকেছিলাম আমি, তাহলে কেন? ভাবি বিশ্বাস করেন, আমি সত্যিই কিছু বুঝতে পারছি না। আপনি এসব আমাকে কেন বলছেন? আর আমি এখন যাই, আমার মাথা ব্যথা করছে, আর আমার অনেক কাজও আছে। এটা বলেই চলে গেল সীমা। লিজাও আর ওকে আটকানোর চেষ্টা করল না, কারণ সত্যের উপর কোন জুলুম চলে না, সে তার আপন গতিতেই চলে। রাত 10টা লিজা সামিরাকে নিয়ে ডিনার করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে এসে দেখে সাদিক জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ঘুমাবে না সাদিক? লিজা। সামিরা ঘুমিয়েছে? লিজা। হুম্মম, আমি ওকে ঘুমিয়ে দিয়ে আসলাম। ও আচ্ছা, তুমিও শুয়ে পড়ো। ওকে, তুমি তাড়াতাড়ি এসো। হুম্মম। আচ্ছা লিজা, শাওন কি সামিরাকে নিয়ে যাবে? সাদিক প্রশ্ন করল আবার। না সাদিক, আমি ওকে সামিরাকে নিয়ে যেতে দেব না। লিজা। তারপর একটা দীর্ঘ শ্বাস ছেড়ে সাদিক বলল, সামিরাকে ছাড়া আমি বাঁচব না লিজা। আর আমি এটা মানি না যে সামিরা আমার মেয়ে না। আর দেখেছো তুমি লিজা, তুমি সামান্য তোমার ইচ্ছা চাহিদা মেটাতে গিয়ে নিজের সাথে আমাদেরও কোথায় দাঁড় করিয়েছ? সাদিক। আম্মু আম্মু। পিছন থেকে লিজাকে জড়িয়ে ধরে বলল সামিরা। এ কি আম্মু, তুমি ঘুমাওনি? না ঘুম আসছে না। আজ আমি তোমাদের সাথে ঘুমাবো, প্লিজ প্লিজ, শুধু আজ। প্লিজ আম্মু, প্লিজ আব্বু। ওকে আসো আমার লক্ষ্মী মেয়ে, আসো। সাদিক, তুমিও ঘুমিয়ে পড়ো, টেনশন করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা লিজা, তুমি কি জানো সীমা এসব কেন করছে? কেন সীমা শাওনকে উস্কে দিচ্ছে এসব বলে? না, আর আমিও এই বিষয়টা এখনো বুঝতে পারছি না। সীমা এসব করছে কেন? টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। অতঃপর সাদিক, লিজা, সামিরা ঘুমিয়ে পড়ল। হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙ্গে সাদিকের, খেয়াল করে দেখে সামিরা ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সাদিক সামিরার মাথায় হাত বুলাচ্ছে আর ভাবছে, আমি কি তাহলে সত্যিই সামিরার বাবা না?
আর এই প্রশ্নটার সাথে আরও একটা প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। আর সেটা হলো শেফালি। হ্যাঁ, শেফালি সেদিন তাহলে কার বাচ্চার কথা বলছিল আমায়? ও তো আমাকে বলেছিল যে ওর বাচ্চার বাবা আমি, ওর গর্ভে আমার সন্তান। তাহলে প্রিয় পাঠক পাঠিকা, শেফালির কাহিনী আগামী পর্বে জানবেন। কে এই শেফালি? এসব ভাবছে আর এপাশ ওপাশ করতে লাগলো সাদিক, কিন্তু ঘুম আসছে না সাদিকের। সাদিক লিজার মুখে বাবা হতে পারবে না কথাটা শোনার পর থেকে কিছুটা চুপচাপ হয়ে যায়। কারণ এই দুইটা প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত এখন সাদিক। আর ব্যস্ত হওয়াই কথা। কেউ যদি হঠাৎ কোন পুরুষকে বলে যে সে বাবা হতে পারবে না, তাহলে সে এমনিতেই একটু চিন্তায় পড়ে যায়। আর সাদিক তো তার স্ত্রীর থেকে শুনেছে। ডট 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 এদিকে সীমা ডিনার করে সব কিছু গুছিয়ে রেখে নিজের রুমে গিয়ে শুয়ে পড়বে, তখনই ওর ফোনটা বেজে উঠল। তারপর সীমা মোবাইল হাতে নিয়ে দেখে শাওনের কল। সীমা তাড়াতাড়ি করে রিসিভ করল। আর রিসিভ করতেই শাওন বলল, সব ঠিকঠাক আছে তো? ডট ডট এদিকে সীমা ডিনার করে সব কিছু গুছিয়ে রেখে নিজের রুমে গিয়ে শুয়ে পড়বে, তখনই ওর ফোনটা বেজে উঠল। তারপর সীমা মোবাইল হাতে নিয়ে দেখে শাওনের কল। সীমা তাড়াতাড়ি করে রিসিভ করল। আর রিসিভ করতেই শাওন বলল, সব কিছু ঠিক আছে তো? শাওন: হুম্মম, তোমার ভয় পাবার কারণ নাই, আমি এত সহজে ধরা পড়ব না। সীমা: হুমম, আচ্ছা ঠিক আছে, এখন রাখি। শাওন: আরে দাঁড়াও, কথা আছে। সীমা: হুম, কি বলবে বলো। শাওন: তুমি হঠাৎ করে মাঝপথে আমাকে ছেড়ে যাবে না তো? সীমা: আসলে আমার কেন জানি মনে হচ্ছে এগুলো আমি ঠিক করছি না। সাদিক ভাইয়াকে এভাবে হ্যারাসমেন্ট করা কি ঠিক? আর তুমি আমাকে এখনো পর্যন্ত বলছো না কেন তুমি এমন করছো সাদিক ভাই এবং ওদের সবার সাথে? শাওন: সব বলবো শাওন, আমাকে আর কিছুদিন সময় দাও। আর হ্যাঁ, আমি তোমাকে যেভাবে বলেছি তুমি ঠিক সেটাই করবে, ওকে? আর তারপর তোমার কাজ প্রায় শেষ। সীমা: শাওন চুপ। হ্যালো শাওন। শাওন চুপ। হ্যালো শাওন, কথা বলছো না কেন? হুমম বলো। হুম, যা বলছি সেটা কাল করবে, ঠিক আছে? আমি আর পারবো না সীমা। পারবো না বললে তো হবে না শাওন, তোমার সাথে আমার ডিল হয়েছে। আর তার জন্য তুমি আমাকে যা যা বলছো আমি সব করেছি, টাকা পয়সা এমনকি নিজের দেহ পর্যন্ত দিয়েছি তোমাকে। আর তোমাকে তোমার ক্লাস লিজাকেও ভোগ করার রাস্তা তৈরি করে দিয়েছি। শাওন, তোমার জন্য আমি এত কিছু করেছি আর তুমি কিনা এখন বলছো পারবে না? সীমা: প্লিজ সীমা, এখন প্লিজ বলে লাভ নাই শাওন, তোমাকে তোমার কাজ করতেই হবে। আর আমি যেটা বললাম সেটা আগামীকাল করবে। এখন রাখছি বলেই কলটা কেটে দিল সীমা। পরের দিন সকালবেলা সাদিক প্রতিদিনের মতো অফিস চলে গেল। এদিকে সীমার কথা মতো শাওন লিজার বাসায় হাজির। শাওনকে দেখে লিজা রেগে গিয়ে বলল, কেন এসেছিস শাওন তুই? লিজা: ভাবি, তুমি ভালো করেই জানো আমজ কেন এসেছি। হ্যাঁ আমি জানি, কিন্তু এটা জানি না তুই হঠাৎ করে এসব করছিস কেন। আমি তো তোকে বলছি সামিরা তোর মেয়ে না। দেখো ভাবি, আমি এসব শোনার জন্য আসিনি। সামিরা আমারই মেয়ে, আর তুমি যদি নিজের ইচ্ছায় না দাও তাহলে আমি পুলিশে কমপ্লেইন করব। আর প্রয়োজন হলে ডিএনএ টেস্টও করাবো। কি বললি তুই শাওন? তুই পুলিশের ভয় দেখাচ্ছিস? টেস্টের ভয় দেখাচ্ছি? হুম্মম, কারণ তোমরা আমার মেয়েকে আটকায় রাখছো। ঠিক আছে, তোর যা ইচ্ছা হয় কর, দেখব পুলিশ কি করতে পারে। কি করে আমার থেকে সামিরাকে নিয়ে যায়। ভাবি, তাহলে তুমি সামিরাকে দিবা না? না, দিব না। ঠিক আছে বলেই রাগী মুড নিয়ে চলে গেল শাওন। এদিকে লিজা হতাশ হয়ে বসে পড়ল সোফায়। আর মনে মনে ভাবছে, কি করতে গিয়ে কি করে ফেললাম আমি।
নিজের দোহের বিনিময়ে যাকে পেয়েছি তাকে এখন হারাতে হবে বলে মনে হয়। কারণ লিজা খুব ভালো করেই জানে যে সামিরা সাদিকের নয়, সামিরা শাওনের মেয়ে। বিকালবেলা সাদিক ক্লান্ত হয়ে বাসায় ফিরে। সাদিককে ক্লান্ত দেখে সীমা বলল, ভাইয়া ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তা রেডি করছি। সাদিক সীমার দিকে সন্দেহ নজরে তাকালো, কিন্তু কোন প্রমাণ না থাকায় কিছু বলতে পারল না। রাত 10টা। প্রতিদিনের মতো যে যার মতো ডিনার সেরে ঘুমিয়ে পড়ল। সীমা ডিনার করে ঘুমানোর আগে শাওনকে ফোন করল। হ্যালো শাওন। হুমমম গুড শাওন, আজ কিন্তু ফাটিয়ে দিয়েছ। তুমি আজ চাইলে আসতে পারো। না হহ সীমা, পারবো না। ওম্মমা তাই নাকি? চাঁদ আজ কোন দিকে উঠেছে? হ্যাঁ, যে ছেলে ছুরি থেকে বুড়ি কাউকে ছাড়ে না, সে আজ বলছে পারবে না। সরি সীমা, আজ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। নিজের শারীরিক চাহিদা মোটানোর নেশায় আমি অনেক নিচে নেমে গেছি। প্লিজ আমাকে মুক্তি দাও সীমা। তুমি চাইলেই এখন আর সেটা সম্ভব না শাওন, কারণ তুমি এখন পুরোপুরি ফেঁসে গেছো। ওপাশে শাওন চুপ। কি হলো শাওন, কথা বলো। সীমা কেন করছো এমনটা? দেখো শাওন, এখন কথা ঘুরিয়ে লাভ নাই। আগামীকাল সাদিক ভাইয়া বাসায় থাকবে আর তুমি সকাল সকাল চলে আসবে। হতে পারে কালকেই এই গল্পের ইতি টানব। কি ইতি টানবে তুমি সীমা? আর এই গল্পে তোমার আসল চাহিদাটা কি একটু বলবে প্লিজ? কাল সব জানতে পারবে শাওন। আমি এখন রাখছি। শাওন চুপ। তারপর সীমা শাওনের চুপ থাকা দেখে লাইটটা কেটে দিল। এদিকে লিজা সাদিককে শাওন এসে যা যা বলেছে সব বলে দিল। আর সাদিক এগুলো শুনে রেগে গিয়ে বলল, ঠিক আছে তাই হবে। সাদিক, কি হবে? লিজা, আমি ডিএনএ টেস্টই করাবো। কিন্তু সাদিক, কোন কিন্তু নয় লিজা, আমি আর এই টানাপোড়েনের মধ্যে থাকতে চাই না। তাই আমাকেও এই বিষয়টা ক্লিয়ার হতে হবে। কারণ তুমি যতই বলো না কেন আমি এটা মানতে পারবো না যে আমি বাবা হতে পারবো না। তাই আমি নিজেই এর টেস্ট করব। সাদিক। পরের দিন সকালবেলা শাওন আবার আসলো সাদিকের বাসায়। শাওনকে দেখেই সাদিক বলল, চল শাওন, আজ তুই যা চাইবি তাই হবে। সাদিক, কিন্তু ভাইয়া আজ আমি তোমাকে কিছু বলতে চাই। শাওন, এখন আর কোন কথা নয় শাওন, আজ আমারও প্রুভ চাই, চল। ভাইয়া একটু দাঁড়াও প্লিজ। সীমা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। সাদিক শাওনের আর কোন কথা না শুনে টানতে টানতে নিয়ে গেল। লিজাও আর কিছু বলল না। বাইরে বের হয়ে সাদিক ওর গাড়ি বের করে শাওনকে নিয়ে হসপিটালে চলে গেল। গিয়ে ডক্টরকে দুজনের স্যাম্পল দিয়ে দিল। কিন্তু সামিরার ডক্টরের এমন প্রশ্নে সাদিক বলল, সেটা একটু পর এসে দিয়ে যাব। তুই এবার যেতে পারিস শাওন। কিন্তু ভাইয়া আমার একটা কথা শুনবা তো? তোর কোন কথা শোনার ইচ্ছা নাই আমার। এখন যা, রিপোর্ট আসলে আমি তোকে খবর দিব। কিছুক্ষণ পর বাসায় ফিরল সাদিক। লিজা সাদিককে দেখে দৌড়ে গেল ওর কাছে। গিয়ে সাদিকের গায়ে হাত রেখে বলল, কি করলে সাদিক? সাদিক লিজার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে কোন কথা না বলে উপরে চলে গেল। বিকালবেলা সাদিক সামিরার স্যাম্পল ও দিয়ে আসলো ডক্টরের কাছে। আর তার কিছুদিন পর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সাদিক। এমন সময় ওর ফোনটা বেজে উঠল। ফোনটা হতে নিয়ে দেখে ডক্টরের কল। রিসিভ করলো সাদিক। হ্যালো, জি স্যার বলুন। আপনার রিপোর্ট চলে এসেছে। আগামীকাল যে কোন সময় এসে নিয়ে যাবেন। তারপর সাদিক কলটা কেটে দিল। বুকের ভিতর দুরুদুরু করেছে। কি হবে যদি রিপোর্টে এটা আসে যে সামিরা শাওনের মেয়ে? কি করে মুখ দেখাবো? তারপর সাদিক নিজেকে শক্ত করে নিয়ে বলল, যা হবার হবে, কিন্তু এই যন্ত্রণার হাত থেকে তো মুক্তি পাব। এদিকে শাওনও কিছুটা চিন্তায়। মনে মনে ভাবছে সীমার পাল্লায় পড়ে খুব বড় ভুল করে ফেলেছি। এসব ভাবতেই শাওনের মোবাইলটা বেজে উঠল। হাতে নিয়ে দেখে সাদিকের কল। রিসিভ করতেই সাদিক বলল,
আগামীকাল আমার বাসায় চলে আসবি 10টার দিকে। সাদিক ডট ডট ডট। এদিকে সাদিকের ফোন পেয়ে শাওনের টেনশন আরো বেড়ে গেল। সাথে সাথে সীমাকে ফোন দিল শাওন। হ্যালো সীমা। বলো। এখন আমি কি করব? আমার খুব টেনশন হচ্ছে। আমি আগামীকাল সব বলে দিব। তোমার বলতে হবে না, আমিই বলে দেব। কারণ এখন আমার বলার সময় হয়েছে। তুমি শুধু কাল আসবে, যা করার আমি করব। সীমা। পরের দিন সকালবেলা সাদিক অফিসে না গিয়ে হসপিটাল থেকে রিপোর্ট আনতে চলে গেল। তারপর রিপোর্ট নিয়ে বাসায় চলে আসে সাদিক। এসে দেখে লিজা, শাওন, সীমা সবাই বসে আছে। আজ সাদিকের হাতে রিপোর্ট দেখে লিজার বুক কেঁপে উঠল, কারণ সে শিওর যে রিপোর্টে নিশ্চয়ই সাদিকের জায়গায় শাওনের নাম আছে। তাই লিজা কেউ কিছু বলার আগেই সাদিকের হাত থেকে রিপোর্টের খামটা কেড়ে নিতে চাইল, কিন্তু সাদিক তা হতে দিল না। পরে সাদিক খামের ভিতর থেকে রিপোর্টের কাগজটা বের করবে তখনই শাওন বলল, এসব করো না ভাইয়া, তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। শাওন, না, আজ যা বলার এই কাগজ বলবে। প্লিজ ভাইয়া, আমার কথাটা তো শোনো। সাদিক কোন কথা না শুনে রিপোর্টটা বের করল। আর এদিকে লিজা আর শাওনের বুক কাঁপানোর গতি বেড়ে গেল। লিজা লজ্জায় মাথা নিচু করে রইল, আর শাওনও কিছু বলছে না। তারপর সাদিক রিপোর্টটা বের করল আর বের করে দেখে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। সাদিক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে বসে পড়ল। আর সাদিকের এমন অবস্থা দেখে লিজা দৌড়ে এসে সাদিককে ধরল, সাথে শাওনও। কিন্তু সীমা এলো না। সীমা ঠাই দাঁড়িয়ে আছে। তারপর শাওন পড়ে থাকা পেপারটা কাপা হাতে তুলে নিল। নিয়ে একবার দুইবার ভালো করে দেখল। দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ছেড়ে কাউকে কিছু না বলে সোজা গিয়ে সোফায় বসে পড়ল। তারপর লিজা সাদিককে ধরে সোফায় বসালো এবং তারপর লিজাও কাপা হাতে শাওনের হাত থেকে পেপারটা নিয়ে দেখতে শুরু করল। তারপর লিজা দেখল সব কিছু ঠিকই আছে, কিন্তু বাবার জায়গায় যে নামটা দেখল লিজা, এতে খুব অবাক হয়ে যায়। কারণ সেখানে পরিষ্কার লেখা সামিরার ডিএনএ শাওনের সাথে নয়, বরং সামিরার ডিএনএ ম্যাশ করেছে সাদিকের ডিএনএ এর সাথে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেদিন ডক্টর যে বলল সাদিক কখনো বাবা হতে পারবে না। লিজার মাথা ঘুরতে লাগলো, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে সাদিকের পাশে গিয়ে কিছু বলতে চেয়েও পারল না। আবার ফিরে এলো। তারপর শাওনকে প্রশ্ন করল, বল শাওন, সামিরা কার মেয়ে? এখন বল। লিজা, ভাবি আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো সীমা আমাকে যেভাবে বলেছে আমি শুধু সেভাবেই করেছি। এসব সীমার প্ল্যান ছিল শুরু থেকে। শাওন। তারপর লিজা সীমাকে বলল, বল সীমা, এসব তুই কেন করেছিস? লিজা। সীমা চুপ চুপ করে আছিস কেন সীমা? আমি মানছি এখানে দোষ আমারও ছিল, তাহলে তুই সাদিকের মতো নিষ্পাপ কাউকে কষ্ট দিলি কেন? কি সাদিক নিষ্পাপ? লিজা, তুমি কতটা চেনো ওকে? কতটা জানো তুমি সাদিককে যে নিষ্পাপ বলছো? সীমা। হঠাৎ করে সীমার এমন কথা শুনে সাদিক অবাক হয়ে মাথা তুলে সীমার দিকে তাকালো। আর সাথে শাওন এবং লিজাও। চুপ, একদম চুপ। নিজের দোষ ঢাকার জন্য এখন সাদিককে দোষ দিচ্ছিস? লিজা। কি আমি আমার দোষ ঢাকছি? হা হা হা, কেন দোষ ঢাকবো আমি? আমি কি দোষ করেছি যে ঢাকবো? সীমা। আচ্ছা মানলাম তোর কোন দোষ নেই, তাহলে তুই এটা বল, তুই কার কাছে শুনেছিস যে সামিরা শাওনের মেয়ে আর সাদিক বাবা হতে পারবে না? লিজা। কারো কাছে না। তাহলে শাওনকে বললি কেন? কারণ আমি চেয়েছি সাদিককে বোঝাতে যে কারো সন্তান কেড়ে নিলে কেমন লাগে। সীমা। মানে ওকে প্রশ্ন করো শেফালিকে। সাদিক তো এবার পুরাই থহক গেল। মনে মনে ভাবছে সীমা শেফালিকে কিভাবে চেনে এবং জানে। শেফালি কে সাদিক?
লিজা, সাদিক চুপচাপ। ও কি বলবে? আচ্ছা আমি তোমাদের বলছি। লিজা, তুমি কি মনে করো তুমি সাদিকের প্রথম পক্ষ? না লিজা না, তুমি দ্বিতীয় পক্ষ। সাদিক আগেও বিবাহিত ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাদিক আগে ঢাকায় থাকতো না। সীমা, মানে? মানে হচ্ছে সাদিকের বাসা খুলনায়, আর সাদিক সেখানেই ভালোবেসে বিয়ে করে আমার বেস্ট ফ্রেন্ড শেফালিকে। সীমা, কিন্তু তুমি কে? তোমায় তো কোনোদিন শেফালির আশেপাশেও দেখিনি। সাদিক, দেখবে কিভাবে? আমি তখন দেশে থাকলে তো দেখবে। আমি ইন্টার পাশ করে কানাডা চলে যাই পড়াশোনা করতে। আর তারপর একদিন মায়ের সাথে কথা বলতে বলতে শেফালির কথা উঠে আসে। তখন আমি মায়ের কাছে শুনি শেফালির বিয়ে হয়েছে, আর সেটাও অনেক আগে। আর আমি যখন ওর সাথে কথা বলার জন্য নাম্বার চাই, তখন মা হু হু কেঁদে দেয়। তখন আমিও বুঝতে পারি শেফালির সাথে খারাপ কিছুই হয়েছে। তাই আমি সাথে সাথে দেশে চলে আসি এবং এসে মায়ের কাছে এই কুত্তার বাচ্চার কথা শুনি। মা আমাকে বলছে সাদিক ভালোবেসে বিয়ে করেছিল শেফালিকে। আর যখন ওদের বিয়ের 2 বছর তখন শেফালি বুঝতে পারে সে প্রেগনেন্ট। আর সেটা একে বলার পর এই কুত্তার বাচ্চার আসল রূপ দেখাতে শুরু করে। মেয়েটাকে সকাল দুপুর রাত কোন সময় বাকি রাখেনি যে এই কুত্তার বাচ্চা ওকে মারেনি। আর এই কুত্তার বাচ্চা বলতো শেফালির বাচ্চাটা নাকি জারজ সন্তান ছিল। নাকি ওর বাচ্চার বাবা ছিল না, তাই বাচ্চাটা নষ্ট করতে বলতো ওকে। কারণ বলছিল নাকি শেফালিকে বিয়ে করেছে শুধু শারীরিক চাহিদা মেটানোর জন্য। শেফালিকে নাকি কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবে না। কিন্তু শেফালি ওর বাচ্চা নষ্ট করতে চাইছিল না। শেফালি এর থেকে মুক্তি চাইছিল, আর চাইছিল ওর বাচ্চাকে পৃথিবীর আলো দেখাতে। ও শুধু মুক্তি চেয়েছিল এর কাছে, স্বামীর অধিকারও না, শুধু মুক্তি। কিন্তু এই কুত্তার বাচ্চা ওকে মুক্তিও দেয়নি। সব সময় রুমে বন্ধ করে রাখত আর মারত। এভাবে কিছুদিন যাবার পর নাকি শেফালি মারা যায়, আর এই জার্জের বাচ্চা ঢাকা চলে আসে। আমি মায়ের মুখে এইসব শুনে সারাদিন কেঁদেছি। কিন্তু পরে ভাবলাম আমি কেন কাঁদছি? কাঁদবে তো এই কুত্তার বাচ্চা। তাই খুলনা থেকে সব প্ল্যান করি। তারপর ঢাকা চলে আসি, এসে শুনি আবার বিয়ে করেছে। তাই অনেক কষ্টে তোমাদের বাসা খুঁজে পায়। তারপর তোমাদের বাসায় চাকরানির কাজটা নেই। আর তারপর শুরু করি আমার কাজ। তোমাকে শাওনের সাথে মিথ্যে নাটক করে লাগিয়ে দেই, কারণ আমার প্ল্যান ছিল ফাঁকা বাসায় এই জারজটাকে খুন করব। কিন্তু পরে ভাবি একে খুন করে কি হবে? খুন করলে যদি এর মতো মানুষরূপী জানোয়ারগুলা ভালো হতো তাহলে একে রাস্তার উপর কুপিয়ে খুন করতাম। কিন্তু সেটা তো আর হবে না। তাই একে এইভাবে শাস্তি দিতে চেয়েছিলাম। আর শাওনের সাথে আমার কোন সম্পর্ক ছিল না, সব ছিল আমার প্ল্যানের অংশ মাত্র। কিন্তু আমি কেন প্রেগনেন্ট হলাম না? আর ওই ডাক্তার যে বলল? হঠাৎ লিজা বলে উঠল, তুমি প্রেগন্যান্ট হওনি কারণ আমি তোমাকে নিয়মিত পিল দিতাম চায়ের সাথে। আর ওই ডক্টর ও আমার দুলাভাই ছিল। দুলাভাই আমার কথাতেই তোমাকে ওসব বলেছিল। তাহলে শাওনকে কিভাবে হাতে নিলে? হা, শাওনের মতো মেয়ে খোরদের হাতে নিতে সময় লাগে নাকি? আর লিজা, তুমি হয়তো জানো না, শাওন তোমার লোভে ওসব করতে রাজি হয়ে যায়। যদিও শাওন আগে পুরোটা জানতো না। শাওন অবাক হয়ে বসে আছে, কোন কথা বলল না। এমন সময় সাদিকের বাসার সামনে একটা গাড়ির হর্ন শুনতে পায় সবাই। আর তখনই সীমা বলে উঠল, আমার চলে যাবার সময় হয়েছে, আমি আসি। আর হ্যাঁ সাদিক, পারলে আমায় ক্ষমা করে দিও, আর নিজেকে শুধরে নিও। শাওন তুমিও। আসি আমি বলেই চলে গেল সীমা। সীমার পিছনে পিছনে শাওনও চলে গেল। আর সাদিক লিজা বসে আছে। সাদিক মনে মনে ভাবছে এই চাহিদা, ইচ্ছা জিনিসটা আসলেই বড় অদ্ভুত।
সৎ ইচ্ছা বা চাহিদা হলে আপনি হবেন সাকসেস। আর যদি অসৎ ইচ্ছা হয় তাহলে আপনাকে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে যা আমি কখনো কল্পনাও করতে পারবেন না। আর এই গল্পে সবাই একটু হলেও দোষী। এখানে সাদিক লিজাকে বা লিজা সাদিককে কেউ কারো দিকপ আঙ্গুল তুলে বলতে পারবে না তুমি দোষী। সব চরিত্রেরই একটা না একটা চাহিদা ছিল। তবে লিজা নিজেকে ভেবেছে যে সে এই গল্পের রচয়িতা। কিন্তু লিজাকেও অবাক করে দিয়ে সীমা প্রমাণ করেছে যে মানুষ যেটা ভাবে সেটা সব সময় ঠিক হয় না। তোমাকে শাওনের সাথে মিথ্যে নাটক করে লাগিয়ে দেই কারণ আমার প্ল্যান ছিল ফাঁকা বাসায় এই জারজটাকে খুন করব, কিন্তু পরে ভাবি একে খুন করে কি হবে। খুন করলে যদি এর মতো মানুষরূপী জানোয়ারগুলা ভালো হতো তাহলে একে রাস্তার উপর কুপিয়ে খুন করতাম, কিন্তু সেটা তো আর হবে না। তাই একে এভাবে শাস্তি দিতে চেয়েছিলাম। আর শাওনের সাথে আমার কোন সম্পর্ক ছিল না, সব ছিল আমার প্ল্যানের অংশ মাত্র। কিন্তু আমি কেন প্রেগনেন্ট হলাম না? আর ওই ডাক্তার যে বলল? হঠাৎ লিজা বলে উঠল, তুমি প্রেগন্যান্ট হওনি কারণ আমি তোমাকে নিয়মিত পিল দিতাম চায়ের সাথে। আর ওই ডক্টর ও আমার দুলাভাই ছিল। দুলাভাই আমার কথাতেই তোমাকে ওসব বলেছিল। তাহলে শাওনকে কিভাবে হাতে নিলে? হা হা, শাওনের মতো মেয়ে খোরদের হাতে নিতে সময় লাগে নাকি? আর লিজা তুমি হয়তো জানো না, শাওন তোমার লোভে ওসব করতে রাজি হয়ে যায়। যদিও শাওন আগে পুরোটা জানতো না। শাওন অবাক হয়ে বসে আছে, কোন কথা বলল না। এমন সময় সাদিকের বাসার সামনে একটা গাড়ির হর্ন শুনতে পায় সবাই। আর তখনই সীমা বলে উঠল, আমার চলে যাবার সময় হয়েছে, আমি আসি। আর হ্যাঁ সাদিক, পারলে আমায় ক্ষমা করে দিও আর নিজেকে শুধরে নিও। শাওন তুমিও। আসি আমি বলেই চলে গেল সীমা। সীমার পিছনে পিছনে শাওনও চলে গেল। আর সাদিক লিজা বসে আছে। সাদিক মনে মনে ভাবছে এই চাহিদা, ইচ্ছা জিনিসটা আসলেই বড় অদ্ভুত। সৎ ইচ্ছা বা চাহিদা হলে আপনি হবেন সাকসেস। আর যদি অসৎ ইচ্ছা হয় তাহলে আপনাকে এমন জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে যা আমি কখনো কল্পনাও করতে পারবেন না। আর এই গল্পে সবাই একটু হলেও দোষী। এখানে সাদিক লিজাকে বা লিজা সাদিককে কেউ কারো দিকপ আঙ্গুল তুলে বলতে পারবে না তুমি দোষী। সব চরিত্রেরই একটা না একটা চাহিদা ছিল। তবে লিজা নিজেকে ভেবেছে যে সে এই গল্পের রচয়িতা। কিন্তু লিজাকেও অবাক করে দিয়ে সীমা প্রমাণ করেছে যে মানুষ যে